দর্শক, ২৬ ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মেরুকরণ আসলে কেমন হতে চলেছে, দেশের আইন শৃঙ্খলা থেকে ভোটের রাজনীতির প্রচারণায় কতটা জনবান্ধব পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে, এসব প্রশ্ন অর্থাৎ রাজনীতির ময়দানের এমন প্রশ্নের চূড়ান্ত উত্তর পেতে চাইছে আসলে বাংলাদেশের জনগণ। এসব নিয়েই আজকের দেশভাবনায় এই মুহূর্তের বাংলাদেশে জননিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা বিষয়ে আলোচনা করতে চাই। দুজন অতিথিকে আমি আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন মাহবুব কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে রয়েছে ডাক্তার জাহিদুর রহমান, বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট। জাহিদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মাহবুব কামাল, আপনাকে দিয়ে আলোচনা আসলে শুরু করতে চাই। আমি আজকের একটি খবর যদি আপনাকে জানাই, সেটি হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বর অর্থাৎ আগামীকালকে ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে কাল একটি রায় হবার কথা রয়েছে। এই মুহূর্তে রাজধানীতে 14 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয়েছে রাজধানী এবং রাজধানীর আশেপাশে। এমন পরিস্থিতিতে আসলে রাজনীতির মাঠের উত্তেজনা বা এই সহিংসতা আপনি কেমন দেখছেন? The world is a merry-go-round in a very small place. ইন কন্ট্রাস্ট টু ইউনিভার্স, যে কারণে জাহাজের সঙ্গে দেখা হয়ে গেল এই মেরিগো রাউন্ডে। তো যাই হোক, দেখেন, মানে 14 মাস পরে কি নিদারুণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, গাড়িতে আগুন, পেট্রোল বোমা ইত্যাদি প্রতিরোধ করার জন্য লাখ লাখ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, যেটা দেখলাম। মানে কি একটা অবস্থা! শুধু তাই না, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য দুইটা বড় দল প্রতিযোগিতা নামছে মাত্র 14 মাসের ব্যবধান। যদি এমন হতো 5ই আগস্টের পরে কিছু মেজর সংস্কার, যেমন প্রধানমন্ত্রী ক্ষমতা কমিয়ে দেয়া, 70 ক্লজ, এই 3-4টা মেজর করে 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা হতো, তাইলে হতো কি, পাবলিক তো তখন অ্যান্টি আওয়ামী লীগ মুডে ছিল, তাই না? অ্যান্টি আওয়ামী লীগ মুডে ছিল, ভোট মানে তারা দেওয়ার মানে ডেফিনেটলি দে উড হ্যাভ বিন ডিফিটেড। হ্যাঁ, এবং কি হইতো, একটা লেজিটিমেট ওয়েতে তারা মার্জিনালাইজড হয়ে যেত। 5 বছরের জন্য একটা লেজিটিমেট গভর্নমেন্ট গভর্ন করতো। ওই গভর্নমেন্টকে তো আর চ্যালেঞ্জ করার কিছু ছিল না, এটা তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট 5 বছরের জন্য। আওয়ামী লীগ মার্জিনালাইজ হয়ে যেত মুসলিম লীগের মতো, সেটা ভালো হইতো না। আমরা কি করলাম, আমরা কতগুলি বড় একটা ক্যানভাস নিলাম। হ্যাঁ, বড় একটা ক্যানভাস নিয়ে এমন কতগুলি সংস্কারের নিয়ে আমরা মানে সময় নষ্ট করলাম, যেগুলির আসলে মানে দেখেন, বড় বড় আইন মানা হয়, ছোট ছোট আইন কে মানে? তারপর দেখেন এগুলো করে টোরে ফাইনালি যেটা হইলো, সেইখানে মানে যেগুলো আলোচনা হইলো, দেখা গেল ফাইনাল যে দলিল হইলো সেইখানে ওই মানে বিএনপির নোট অফ ডিসেন্টগুলি নাই। এটা তো জালিয়াতি, এটা তো মানে দলিল জালিয়াতির মতো এটা, তাই না? এবং দেখেন, আমরা কারো কাছেই বাংলাদেশে ইন্টিগ্রিটি আশা করি না, চারিত্রিক সংহতি আশা করি না, পার্সোনালি আমি আশা করি না, কিন্তু আমি মিনিমাম অনেস্টি তো আশা করব। ইন্টিগ্রিটি ইজ সামথিং হায়ার দেন অনেস্টি, সেইটা বাংলাদেশে ইট ইজ রেয়ারেস্ট। এখানে স্বাক্ষর করা হলো এক জিনিস, হ্যাঁ, পরে দেখা যাচ্ছে জিনিসটা উল্টা। হোয়াট ইজ দ্য পয়েন্ট? হ্যাঁ, মানে এগুলি না আমরা ভাবতে গেলে মানে মাথাটা খারাপ হয়ে যায় আর কি। মানে এতটাই কি, মানে আমি বলবো ক্রিমিনালাইজড হয়ে গেছে দেশ, এতটাই মানে ফ্রম টপ টু বটম। অ্যাট এ গিভেন মোমেন্ট অফ টাইম একটা সোসাইটিতে একটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে, আর কিছু অন্যান্য অপ্রধান দ্বন্দ্ব থাকে। 5ই আগস্টে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল, 5ই আগস্টের আগে, মানে টিরানি অফ আওয়ামী লীগ ভার্সাস ছাত্র জনতার ঐক্য, এই তো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল। 5ই আগস্ট অপরাহ্নে এই দ্বন্দ্বের মীমাংসা হয়ে গেল। আচ্ছা, মীমাংসা যখন হয়ে গেল, তখন ডায়ালেকটিক্স বলতেছে সোসাইটি কখনো কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব ছাড়া এক্সিস্ট করে না, শুধু সোসাইটি ম্যাটারও। মানে দ্বন্দ্ব না থাকলে সোসাইটি হাঁসফাঁস করে, যে দ্বন্দ্ব কোথায়, দ্বন্দ্ব থাকতেই হবে। 5ই আগস্টে যখন প্রিন্সিপাল কন্ট্রাডিকশনের নিরসন হয়ে গেল, তখন দ্বন্দ্বতত্ত্বের নিয়ম অনুযায়ী মানে আরেকটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশনে অনেকগুলি অপ্রধান দ্বন্দ্ব বের হবে, হতেই হবে। এটা বের হয়ে গেল। এই যে ধরেন জামাত ভার্সেস বিএনপি, বিএনপি ভার্সেস এনসিপি, অমুক তমুক, এই সেই নানা রকম কন্ট্রাডিকশন। তাইলে চিফ অ্যাডভাইজারের উচিত ছিল কি? উচিত ছিল এই কন্ট্রাডিকশনকে হ্যান্ডেল করা, এই কন্ট্রাডিকশনকে হ্যান্ডেল করে আপনার সেগুলিকে একটা পজিটিভ ডাইরেকশনে নিয়ে যাওয়া। এই তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম উনি
এই কন্ট্রাডিকশনগুলোকে নিজের প্রয়োজনে ব্যবহার করলেন, নিজের প্রয়োজনে ব্যবহার করেন। এবং আমি তো এখন বলি যে এনসিপি এবং জামাত হচ্ছে চিফ অ্যাডভাইজারের ডিজায়ার ফুলফিল করার টুলস। আমরা এই 14 মাস তো তাই দেখছি, উনি যেটা চাইছেন এনসিপিকে দিয়ে সেগুলি বলাইছেন এবং সেগুলি উনি কার্যকর করছেন। এবং আই এম ইন ডাউট আপনার নির্বাচন ইজ অ্যাট এ স্টেক। হয়তো দেখা যাবে যে এমন কিছু প্রশ্ন দেখা দিবে, হ্যাঁ, এনসিপি এবং জামাতের পক্ষ থেকে, যেমন ধর বলবে যে এই নির্বাচন কমিশনটা কী নির্বাচন করবেন, এটা তো বিতর্কিত নির্বাচন, এটা রিকনস্টিটিউট করেন, আপনি কী করবেন। তারপরে যে গণভোটের যেটা এটা মানে ডিবেটেবল হয়ে আছে, হ্যাঁ, আপনি কী করবেন। তাহলে তো নির্বাচনই একটা অ্যাট এ স্টেক হয়ে আছে, তাই না? তো ফলে এটা মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, একটা যে প্রমিস, হ্যাঁ, মানে ছিল 5ই আগস্টে, হ্যাঁ, এত ব্লাডশেড ইত্যাদি, সেইটা একেবারেই মানে আমি বলবো যে এটা ক্ষীণ হচ্ছে বা দূরে চলে যাচ্ছে। এটা যে দেখেন, এটা যে বিট্রেড হয়েছে, এটা কিন্তু এখন আর মানে সাধারণ মানে আগে হয়তো কি মানে একটা পারসেপশন ছিল যে হইতে পারে কিনা, এটা এখন কনসেপশনের পর্যায়ে চলে গেছে। কয়েকদিন পরে এটা থিওরি হয়ে যাবে। জ্ঞানের, আমি বলি জ্ঞানের 3টে স্তর, পারসেপশন, কনসেপশন, থিওরি। কিছুদিন আগে এটা ছিল পারসেপশন, আচ্ছা এটা কি বিট্রেড হয়েছে, এখন এটা কিন্তু কনসেপশন, এবং 2 দিন পরে দেখবেন এটা থিওরির আকারে দাঁড়ায় যাবে যে দি স্পিরিট অফ 5th August হ্যাজ বিন বিট্রেড টোটালি। এইটা একটা থিওরির পর্যায়ে চলে যাবে। ডক্টর জাহিদ, আমি শুরু করেছিলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, এসব নিয়ে আপনি একদমই অবগত। আপনি একটি জাতীয় দৈনিক অর্থাৎ প্রথম আলোতে 2 ফেব্রুয়ারি লিখেছিলেন, সরকার আসলে সংখ্যাগরিষ্ঠের কাছে জনপ্রিয় থাকতে চাইছে। এখন কি তাই রয়েছে? সংখ্যাগরিষ্ঠ আছে, আমি ওখানে আরেকটুও বলেছিলাম, এটা ভেতরে আছে, হেডলাইন এরকম ছিল, কিন্তু ভেতরে বলেছিলাম যে মানে সবার কাছে আবার একটু ভালো থাকার চেষ্টাও আছে, দুটোই আছে। সংখ্যাগরিষ্ঠ কী অর্থে বলছি, যেমন ধরুন যখন তখন ধর্মীয় উগ্রবাদীরা নানান রকম কিছু করছিল, সরকার এগুলোতে টাফ কোনো স্টেপস নিচ্ছিল না, সেই আলোকে বলছিলাম। আবার একই সাথে সরকার আবার অনেককেই একসাথে খুশি করতে চায়। একটা ফানি কথা আছে এরকম, তুমি যদি সবাইকে খুশি করতে চাও আইসক্রিম বিক্রি করো। মানে সবার কাছে প্রিয় থাকতে চাইলে আইসক্রিম বেচাই হলো সবার সবচেয়ে ভালো পথ। আপনি যখন মানে এই সরকার পলিটিক্যাল না, কিন্তু সরকার চালানোর ইটসেলফ একটা পলিটিক্যাল ব্যাপার। আপনি যখন ওখানে দাঁড়াবেন আপনি সবাইকে খুশি করতে পারবেন না। একজন মানুষেরও যদি রাইট নষ্ট হয়, ধরুন বাংলাদেশে যে মাজার ভাঙা হয়েছে, সেই মাজার ভাঙা যখন হচ্ছে, ধরে নিলাম এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করছে মাজার ভেঙে ফেলা ঠিক আছে, ধরে নিলাম তর্কের খাতিরে। কিন্তু একটা সরকার যখন থাকে তার কাজ হচ্ছে ওই মাজারে যদি 5 জন মানুষ থাকে, 5 জনের মানুষের রাইট নিশ্চিত করতে হবে অ্যাট এনি কস্ট, তার জন্য যত বল প্রয়োগ করতে হবে অন্যদিকে করতে হবে। কিন্তু সরকার এই কাজগুলো করে না। সরকারকে ফলে কী হবে, সে সংখ্যাগরিষ্ঠের কাছে অজনপ্রিয় হয়ে উঠতে পারে। বিবৃতি দিচ্ছে মেয়েদের ফুটবল খেলা বন্ধ হবে, বিবৃতি দেওয়া তো সরকারের কাজ না। অন রেকর্ড কিছু লোক এসে ঘোষণা করছে কোথাও মেয়েদের ফুটবল খেলা হলে হতে পারে, আমার এলাকায় হবে না। আপনাকে ধরেন নেই কেন? এই ভদ্রলোক যেটা বলেছেন এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল। সো আপনি তাকে ধরবেন, ধরে নিয়ে আসবেন, আপনি করেন নাই। সো এই ঘটনাগুলো যেহেতু সরকার করেছে এবং সরকার একটা দুর্বল সরকার হিসাবে সবার সামনে এসে হাজির হয়েছে, আমি এখনও দেখি আসলে সরকারের ওই সরকারের যে দুর্বলতা আছে সেই দুর্বলতা এখনও রয়ে গেছে। সরকার জাস্ট কোনো রকমে পাশ কাটানোর চেষ্টা করে সমস্যাগুলো, এবং বিশেষ করে যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ ইনভলভ থাকে সেটাকে তো সে ইগনোর করার প্রবণতা এখনও দেখাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। মাহমুদ কামাল বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ ঘিরেও এক ধরনের সংখ্যা তৈরি হবার উপলক্ষও দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ চরমে রয়েছে। যারা আগে একে অপরের জোটসঙ্গী ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের জন্য লড়াই করেছেন, তারা দিন শেষে বন্ধু নয় বরং শত্রুতে পরিণত হয়েছে। সেটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? খুব স্বাভাবিক। ভাইয়া খুব চমৎকারভাবে থিওরিটিক্যালি এটাকে এক্সপ্লেইন করেছেন। আমরা যদি এবার সাথে এক্সাম্পল যদি যোগ করে দিই, মিডল ইস্টে 3টা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, তারা সফল হতে পারে নাই, শেষ পর্যন্ত শেষ হয়েছে সিরিয়াতে, লিবিয়াতে, ইয়েমেনে। আচ্ছা, বাকি 2টো দেশের মধ্যে আমরা যা করছি তিউনিসিয়াতে ঠিক তাই হয়েছে, এবং তিউনিসিয়াতে আরব স্প্রিং প্রথম শুরু হয়েছে। আপনার মূল দ্বন্দ্বটা সরে গেছে, তো এখন তো আমাদের প্রত্যেকের নিজস্ব চিন্তা আছে, নিজস্ব পরিকল্পনা আছে। ওই জিনিসটা এতদিন পর্যন্ত আমাদেরকে একত্রে রেখেছিল। আমরা আগে যখন অনেক বন্যা হতো এরকম ছবি দেখতাম, কিছু একটা ভেসে যাচ্ছে, ওর মধ্যে একটা মুরগি আর সাপ একই জায়গায় আছে, মানে ওরা এখন বাঁচা তাদের প্রধান, সাপ এখন মুরগিকে কিছু করবো কি না করবো, মুরগিও ভয় পাচ্ছে না। কিন্তু যখনই বন্যার পানি চলে গেল, যদি চলে যায়, তখন কিন্তু পরস্পরের যে স্বভাব আছে সেটা ফিরে আসবে। সো এটা একেবারেই প্রেডিক্টেবল। আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমরা যারা দেখে এটা হতাশ হচ্ছে, এটা হতাশ হওয়া উচিত না। 1 নম্বর এটা হয় কারণ হচ্ছে লম্বা সময় স্বৈরাচারের অধীনে যে দেশগুলো থাকে সেখানকার মানুষেরও
তারা ফাইট করে স্বৈরাচার সরানোর জন্য, কিন্তু লম্বা সময় যখন স্বৈরাচারের মধ্যে থাকেন আমার আপনার মধ্যেও খানিকটা স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায়। আমরা যে গণতান্ত্রিক ডিসকোর্স কিভাবে আনতে হয়, গণতান্ত্রিকভাবে কিভাবে ডায়ালগে এনগেজ করতে হয়, কিভাবে সেটা সমাধান করতে হয়, যে কোনো দ্বন্দ্বকে সমাধান না করতে পারলেও সহাবস্থান করতে হয়, এই শিক্ষাগুলো তো এত বছর ছিল না। শেখ হাসিনার কথা ছিল তুমি কথাটা বলবো না, আমি তোমাকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো, গুম করে ফেলবো। ফলে আমরা পাল্টা শেখ হাসিনা কেউ বলতে চাইলাম আমি কিন্তু তোমাকে টেনে হিস্ট্রে নামিয়ে ফেলবো। সো এই মানসিকতাটা যেটা আছে সেটা এখন এসে হাজির হয়েছে। সমস্যাটা এখন অন্য জায়গায়, সেটা হচ্ছে শেষ মুহূর্তে এসে সরকার এবং ঐক্যমত্য কমিশন এমন একটা রোল নিয়েছেন যেটা দ্বন্দ্ব তো ছিলই, সেই দ্বন্দ্বটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে এই মুহূর্তে মাঠের সবচেয়ে বড় দল যে বিএনপি, সে ফিল করছে সে বিট্রেইড হয়েছে সরকার আর কিছু দলকে সাথে নিয়ে। ঐক্যমত্য এখানে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার এবং দুঃখজনকও এখন এটা বলবো, একই ব্যক্তি সরকার এবং ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর ইউনূস। আমি আজকে এই পর্যায়ে এসে মনে করি এটা আটারলি একটা ভুল সিদ্ধান্ত ছিল, ওনার ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হওয়া উচিত হয়নি। ফলে এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে অভিযোগ বিএনপি করছে, অভিযোগটা সঠিক ভুল ডিফারেন্ট ডিবেট, আমি সঠিক মনে করি, কিন্তু এই অভিযোগটার পার্ট কিন্তু হয়ে গেলেন প্রধান উপদেষ্টাও, কারণ উনি আগের দিন বসে এটা অনুমোদন করে সিগনেচার করেছেন। এখন আমাদের দ্বন্দ্বের মধ্যে যে অবস্থা দাঁড়িয়েছে, সরকার এবং ঐক্যমত্য কমিশন ইনভলভ হয়ে পড়েছে, সেই কারণে এখন সরকারকেই আসলে পদক্ষেপ নিতে হবে এই দ্বন্দ্ব কতটা নিরসন করে নির্বাচনের দিকে চলে যাওয়া যায়। নির্বাচন না হলে আসলে এই দেশের স্টেবিলিটি আসবে না কোনোভাবেই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের সরকারের তো মাঠে ফোর্স নাই। আমি একটা উদাহরণ দিই, ১/১১ সরকার কিন্তু এর চেয়ে শক্তিশালী ছিল। কেন জানেন? ওটা কিন্তু আসলে একটা সামরিক সরকার ছিল, ওটা একটা মুখোশ ছিল সিভিলিয়ান, কিন্তু ওটা আদতে একটা মিলিটারি গভর্নমেন্ট ছিল। ফলে মিলিটারির তো একটা সাংগঠনিক পাওয়ার আছে, সে বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো ব্যবহার করেছে। সেই জন্য আমি মনে করতে পারি যতদিনই ক্ষমতায় ছিল তাদেরকে, বিশেষ করে শুরুর দিকে তো তাদেরকে ভীষণ শক্তিশালী মনে হয়েছে। এই সরকারের সমস্যা হচ্ছে এই সরকারে মিলিটারি তাকে সমর্থন করছে, কিন্তু এটা মিলিটারি সরকার না, তো ওর তো মাঠে ফোর্স নাই। এখন যেটা হয়, এই ধরনের সরকারের নানান পাওয়ার সেন্টার তৈরি হয়। আমি ইন্ডিয়াকে আমরা অনেক সমালোচনা করি, ঠিক আছে, শেখ হাসিনা পতনের পর ইন্ডিয়ানরা কি বলছে একটু বুঝতে চাই, তারা আমাদের প্রতি কি অ্যাটিটিউড রাখে। এক ভদ্রলোকের একটা কথা আমার কানে বাজে, উনি বলছেন, ওনারা কেন বলছেন যে নির্বাচন হতে হবে, এই সরকার থাকলে তারা এনগেজ করতে পারবেন না, যদি এটা ঠিক না। মানে ইউনূসের চাইতে নির্বাচিত সরকার তারা পছন্দ করবে, কিন্তু সবচেয়ে খুশি হবেন বাংলাদেশ যদি একটা আনরেস্টে ঢুকে পড়ে। যাই হোক, কিন্তু যুক্তি যেটা দিচ্ছিলেন যে ইউনূসের সাথে যখন আমরা এনগেজ করতে যাই আমরা অনেকগুলো পাওয়ার সেন্টার দেখি। উনি বলছে এটা কি ইউনূসের সাথে করব? তখন ওই যে আমাদের কোঅর্ডিনেটররা ভীষণ পাওয়ারফুল, নাকি ছাত্রদের সাথে আজকে একটা প্যারালাল অবস্থান আছে, কোনো কোনো ক্ষেত্রে মিলিটারি আছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু রাজনৈতিক দলের প্রভাব আছে। আমরা কার সাথে এনগেজ করব? সরকারে এখন আপনি যা শুনবেন এটা যে 3টা দলের খুব প্রভাব আছে, বিএনপি, জামাত, এনসিপি, 3 দলেরই আছে। ফলে আপনি কিছু একটা করতে যাবেন, আরেক দল এটা থেকে ঝামেলা করতে পারে। নির্বাচন হয়ে গেল, ভালো হোক খারাপ হোক, একটা দলেরই সম্পূর্ণ প্রভাব তৈরি হবে। সেই কারণে সব কিছু বেটার ডিল করা যায়। সেই জন্য আমি মনে করি নির্বাচনটা এই দ্বন্দ্বকে নিরসন করে, সরকারের দায়ে, ঐক্যমত্য কমিশনের দায়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, বেড়েছে, সেটাকে কমিয়ে নির্বাচনের দিকে যাওয়াটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সরকারকে করতে হবে। না হলে আসলে বাংলাদেশ কোনো ন্যূনতম সুশাসনের দিকে যাবে না। নিশ্চয়, কিন্তু সেই নির্বাচন হবার জন্য মাহবুব কামাল আপনার কাছে আসতে চাই যে মানুষ তো বা জনমনে তো এই প্রশ্ন আছে, যে এখন পর্যন্ত এই প্রশ্ন করেন। আমি গতকাল সচিবালয়ে দেখছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে এই এমন পরিস্থিতিতে, এই জ্বালাও পোড়াওয়ের যে রাজনীতি বিগত 1.5 দশকে আমরা যেটা দেখেছি, আওয়ামী লীগ যার উপর চাপানোর চেষ্টা করেছিল, ঠিক পাল্টা যুক্তিগুলোই আসলে এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা, আগের স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিতেন তারই আমার কাছে প্রতিচ্ছবি মনে হয়েছে। তিনি বলছেন এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে, কোনো উদ্বেগ নেই, কোনো ধরনের সাঁড়াশি অভিযান সবগুলোতেই সফলতা পাচ্ছে, কিন্তু এদিকে ধর্ষণ, খুন, চাঁদাবাজি এই পরিস্থিতিও তো রয়েছে। জনমনের প্রশ্ন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে লাভটা আসলে কার বা কার ক্ষতি হতে পারে? আপনি যেগুলি আগে বললেন না যে প্রিভেইলিং যে এগুলিগুলোর বিষয় না, এগুলি সাবসিডিয়ারি বিষয়, মূল বিষয় অন্য জায়গায়। দেখেন, জাহেদ কিছুমাত্রায় অপটিমিস্টিক, বলতেছে যে নির্বাচন হলে। আমি একেবারেই অপটিমিস্টিক না, আমি একেবারেই প্যাসিমিস্টিক। আই ডোন্ট ফাইন্ড এনি সিলভার লাইন ইন ক্লাউডি স্কাই। দেখেন, নির্বাচন বলতেছেন না, আমি জাহেদের সাথে একটা শোতে ছিলাম, সেখানে মানে তার একটা যুক্তি আমি খণ্ডাইতে পারিনি। মানে আমাদের অ্যাঙ্কররা হয় কি, কোথায় ইন্টারাপ্ট করতে হবে এটা জানে না, মানে খামাখা মানে বুঝেই না কিছু আর কি। আমাকে ইন্টারাপ্ট করে, আমাকে ডাইভার্ট করে, আমি জিনিসটা বলতে পারলাম না। সেটা হচ্ছে ওখানে ওই শোতে আমি বলছিলাম যে মানে ভালো গণতন্ত্র
কি বলে, গণতন্ত্র না থাকলে ভালো নির্বাচন হয় না, আবার ভালো নির্বাচন না হলে গণতন্ত্র হয় না। এটা একটা সাইকেল হয়ে গেছে। তো জাহেদ এটা ডিফার করলো যে না, গণতন্ত্র না থাকলেও ভালো নির্বাচন হইতে পারে। দুইটা উদাহরণ দিল, সে পাকিস্তান এবং মায়ানমার। ওখানে তো মানে ইলেকশন ডে তো ঠিক ছিল। তো এটা আমি রেফুট করতে যাব, আমার অ্যাঙ্কর আমাকে পড়তে দিল না। সেটা হলো, জাহেদ যখন এই কথাটা বলতেছিল, আমি এটা এখন যেটা বলবো, জাহেদের এইটার বিপরীতেও তার লজিক থাকবে, সে সেটা বলবে। তার লজিক খুবই ভালো, আমারও লজিক খুব খারাপ তা না। আমি রিকগনাইজড অথরিটি দ্বারা আমার লজিক ভালো, এটা প্রমাণ আছে। যাই হোক, এখন যখন এটা বলতেছিল না, তখন আমার কাছে ওই লোকটার কথা মনে হচ্ছিল যে ভাই, আমি মদ খাই ঠিক আছে, আমি জুয়া খেলি সেটাও ঠিক আছে, কিন্তু তুমি বলতেছো আমি প্রস্টিটিউশনে যাই, এটা তো ভাই ঠিক না। এই কৌশলটা হলো মাইনর জিনিসগুলোকে স্বীকার করে নিয়ে বড় যে অপরাধ সেটাকে হাইড করা। এটা পুরনো কৌশল অনেক। এখন মায়ানমার এবং পাকিস্তান দুইটাতেই তো মিলিটারি গভর্নমেন্ট অথবা মিলিটারি প্রভাবিত গভর্নমেন্ট। তারা তো জানে যে নির্বাচনে যেই মানে যদি তাদের পছন্দ মতো না জিতে, তাহলে ক্ষমতা দেওয়া হবে না, দিলেও 6 মাস 1 বছর, বেশি রাখবো না। তো তাদের গণতন্ত্র দিতে অসুবিধা কি? দে আর ডিসাইডেড মেন্টালি যে যেমন ধরেন ইমরান খান যদি জিতে অথবা এখানে অং সান সু চি যদি জিতে, তাইলে জিতুক, মানে পারলে ক্ষমতা দিব না, আর যদি দিতেই হয় তাহলে 6 মাস 1 বছর, তো ফলে গণতন্ত্র থাকুক। ফলে এইটা হলো কি, আমাদের দেশে যে এখন গভর্নমেন্ট যেটা, হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, বলেই ফেলি, এটা আসলে -2 থিওরির গভর্নমেন্ট। ঠিক আছে, আই এম ডেফিনিট। এবং এইটা 1/11-এর কন্টিনিউশন। 1/11 যে ফেল করলো, ফেইলিওর মানে কি? আমি একটা টেলিভিশনে বলছি, ফেইলিওর মিনস টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি। রাইট, ঠিক আছে, এটি হচ্ছে ফেইলিওর। তো ওইটা ফেল করছে, এখন মোর ইন্টেলিজেন্টলি এটা হ্যান্ডেল করা হচ্ছে। হ্যাঁ, এবং এটা যে -2 থিওরি, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তারেক রহমান ইজ নট কামিং। কী কারণে? যে দলটা 16 বছর আন্দোলন করলো, এত ত্যাগ তিতিক্ষা, সেই দলের নেতা সেলিব্রেশনে যোগ দিল না। আচ্ছা সেলিব্রেশন, আচ্ছা নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট এটা কাভার করে না, আচ্ছা একটু পরে আসো, 14 মাস হয়ে যাচ্ছে, হি ইজ নট কামিং। হোয়াট ইজ দ্য রিজন? মানে আমি কতগুলি প্রয়েবল রিলিজন বাইর করছি। সেটা হলো, একটা হইতে পারে যে 1/11-এর সময় যারা তাকে টর্চার করছে, এই যে নিচের লেভেলের, তারা এখন মেজর জেনারেল অথবা লেফটেন্যান্ট জেনারেল, তারা হয়তো তাদের ভয়ে হয়তো আসতেছে না। দুইটা হইতে পারে, বেনজির ভুট্টোর একটা এক্সপিরিয়েন্স তার সামনে আছে। বেনজির ভুট্টোর তো নির্বাচনী প্রচারণা গিয়ে শি ওয়াজ কিলড। এটা হইতে পারে। এগুলি আমার কাছে ধোপে টিকে না। হ্যাঁ, ধোপে টিকে না। ফাইনালি আমি যেটা মানে কনক্লুড করি সেটা হলো, আসলে গভর্নমেন্ট অথবা তার যে গভর্নমেন্টের পেছনে যে মাস্টার মাইন্ড যারা আছে, অথবা অন্য কোনো কোয়ার্টার, তারা তাকে আসতে দিচ্ছে না। হ্যাঁ, এটা আই এম ড্যাম শিওর। কারণ দেখেন, মানে এটা কি বলবো, এই নির্বাচনে এনসিপিকে নেতৃত্ব দিবে নাহিদ ইসলাম, এই যে সার্জিস টার্জিসেরা, জামাতকে নেতৃত্বে শফিকুর রহমান, আবদুল্লাহ তাহের, মানে চিফ যারা আর কি। তো বিএনপির মূল নেতা কেন থাকবে না? এটা কি লেভেল প্লেইং হলো? এখন আপনি বলবেন যে এটা তো অনলাইনে করতেছে। আর অনলাইনে করতে কি হয়েছে? অনলাইনে এটা কোনো নেতৃত্ব হলো নাকি? 70-তে আওয়ামী লীগ কেন এত সিট পাইছে? বিকজ বঙ্গবন্ধু এভরি নুক অ্যান্ড কর্নার ঘুরে বেরিয়েছে, মিটিং করছে। এরপরে জিয়াউর রহমান, জিয়া তো এটাকে একটা পলিটিক্যাল মানে কি এটিকেট হিসেবে দাঁড় করেছে যে প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে। হ্যাঁ, গেছে না? এরশাদ ইভেন মানে ট্রাভেল নুক অ্যান্ড কর্নার, সবাই, হাসিনা খালেদা সবাই, সে অনলাইনে লন্ডন থেকে বক্তৃতা দেওয়ার নেতৃত্ব দিচ্ছে। এটা হইল কিছু? ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে যেতে চাই যে রাজনীতির মাঠে যে অনৈক্য আমরা দেখছি, এটি তো এক ধরনের রাজনৈতিক ঝুঁকিও তৈরি করছে বাংলাদেশের জন্য। এ বিষয়ে যদি একটু বলেন। আর একই সঙ্গে আমরা দেখছি যে এই যে জ্বালাও পোড়ায়ের রাজনীতিগুলো আবারও ফিরে আসছে, সেটিকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? যদিও একটি বড় রায় অপেক্ষা করছে, বিগত 1.5 দশকের যে অপশাসন বা খুন, হত্যা, গুম, তার নিরিখেই আসলে এই রায়টি হবে বলে প্রত্যাশা করছে দেশের জনগণ। সেটি নিয়েও একটু যদি বলতেন।
আমি আসছি। মাহবুব কামাল ভাই আমাদের পুরনো একটা শোয়ের একটা জিনিসের রেফারেন্স দিলেন, জি। সেটা হচ্ছে নির্বাচন নিয়ে। উনি যেটা বলেছেন দ্যাটস ফাইন, যে পাকিস্তান বা মিয়ানমারে তো তারা জানে তারা কি করবে। আসলে আমি ওই ঘটনাটা এই কারণে বলেছিলাম যে নির্বাচনের দিনটা, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে, নির্বাচনের দিনটা বাংলাদেশের যেতে খারাপ অবস্থার জায়গাতেও দিনটা ঠিকঠাক থাকে। দেখুন, মিয়ানমার যে এটা করেছে, ও যদি মনে করে আমি নিয়ে নিতে পারবো, পারলো কি? একটা সিভিল ওয়ার শুরু হয়ে গেল, বিরাট একটা অংশ সে হারিয়েই ফেললো। থিংস আর নট দ্যাট ইজি। আমি যেটা বলতে চাইছিলাম যে ওই লেভেলের ম্যানিপুলেশন হয় না। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই। খারাপ গণতন্ত্র, আমাদের অনেকের হয়তো অবাক লাগবে শুনে, ভারত কিন্তু গণতন্ত্রই না। আমি উদাহরণ দিচ্ছি। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট বা EIU যে প্রতিষ্ঠানটা আছে, পৃথিবীতে অনেকগুলো প্রতিষ্ঠান, যেমন ফ্রিডম হাউস আছে, বের্টেলসম্যান স্টিফটুং আছে, এবং সবচেয়ে বেশি রেকগনাইজ হচ্ছে EIU, ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। তারা প্রত্যেকটা দেশকে গণতন্ত্রের ধরন অনুযায়ী ভাগ করে। 4টা ভাগ আছে। একটা হচ্ছে ফুল ডেমোক্রেসি, একটা হচ্ছে ফ্লড ডেমোক্রেসি, মানে এটাও ডেমোক্রেসি বাট ইটস ফ্লড, এটার মধ্যে কিছু ত্রুটি আছে, ত্রুটিপূর্ণ গণতন্ত্র। একটা হচ্ছে হাইব্রিড রেজিম, আরেকটা হচ্ছে অথরিটারিয়ানিজম। হাইব্রিড হচ্ছে অথরিটারিয়ান আর কিছু কিছু গণতন্ত্র মিলে একটা হাইব্রিড, এটা কিন্তু এর মধ্যে ডেমোক্রেসি নেই। বাংলাদেশ হাইব্রিড রেজিম ছিল, ভারতও এখন হাইব্রিড রেজিম। তো ভারতে যে নির্বাচনগুলো হচ্ছে, পাকিস্তান বা মিয়ানমারে না হয় শাসকরা মনে করলাম এরপর ধরে নিয়ে ফেলবো, ভারতে যে নির্বাচনগুলো হচ্ছে, বিহারে নির্বাচন শুরু হয়েছে, বিজেপি সরকার অত্যন্ত অথরিটারিয়ান সরকারের মতো আচরণও করছে, ভুল না। কিন্তু যতগুলো রাজ্যসভায় নির্বাচন হয়েছে, কোনোখানে কি বিজেপি বলেছে আমি ক্ষমতা দেব না যারা পরাজিত হব? সর্বশেষ যে পশ্চিমবঙ্গের নির্বাচন, এটা আবার 26 সালে হতে যাচ্ছে। মোদি কোভিড প্রোটোকল ভেঙে 19 বার ওখানে মিটিং করেছেন এটা জেতার জন্য। তাদের আরও 2 গুরুত্বপূর্ণ ব্যক্তি, যোগী আদিত্যনাথ এবং অমিত শাহ, ওখানে মাসের পর মাস বসেছিলেন, তারপরে জেতেন নাই। উনি তো ম্যানিপুলেট করেন নাই। গত নির্বাচনে বিজেপির রেজাল্ট ভীষণ খারাপ হয়েছে। আগামী নির্বাচনে যদি ধরে নেই, জাতীয় নির্বাচনের কথা বলছি, তাদের বিজেপি হেরে যায়, উনি ক্ষমতা দেবেন না। একটা হাইব্রিড রেজিমেও, যেটা গণতন্ত্রই না, যেটা ফ্লড ডেমোক্রেসিও না, হাইব্রিড রেজিমেও নির্বাচনটা ঠিক হচ্ছে। কিন্তু আমাদের আর্গুমেন্টটা নির্বাচনে কেন করি? ভারত ফ্লড ডেমোক্রেসি ছিল, ওখান থেকে নির্বাচনী ব্যবস্থার মধ্যেও আপনি হাইব্রিড হতে পারেন। সারা পৃথিবীতে এখন এটা আলোচনা আছে যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে থেকেই রাইটিস্ট পপুলিস্টদের উত্থান হচ্ছে, তারা গণতন্ত্রের ক্ষতি করছে। কিন্তু নির্বাচনী ব্যবস্থাটা যদি ঠিক থাকে এবং পাওয়ার ট্রান্সফার যদি ঠিক থাকে, সুবিধা আছে, আপনি আবার এটাকে পাল্টেও দিতে পারবেন। এই যে বিজেপির একটা চমৎকার উত্থান দেখা যাচ্ছিল, আস্তে আস্তে কিন্তু তার ডেক্লাইনও হচ্ছে। ভবিষ্যতে হয়তো তাকে সরিয়ে ফেলে একটা গণতান্ত্রিক সরকার আসতে পারবে। ট্রাম্প যখন প্রথমবার জিতলো, দ্বিতীয়বার অন্তত সে জেতে নাই, বাইডেন তাকে সরিয়ে ফেলতে পেরেছে। এখনও ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং কিন্তু খুব নিচের দিকে যাচ্ছে। সো যতদিন নির্বাচনটা থাকবে এবং ক্ষমতা হস্তান্তরের মানসিকতা থাকবে, এই জন্য আমরা এই কথাটা বলছি যে ফ্লড মানে হাইব্রিড রেজিমেও ভারতের উদাহরণ দিচ্ছে, ক্ষমতা হস্তান্তর করা হয়, এখনও ওই মানসিকতাটা আছে। আমার আর্গুমেন্ট ওইটাই ছিল আসলে। অনৈক্যের কথা বলছেন, অনৈক্য থাকা সমস্যা নাই, অনৈক্য থাকবেই, কি 2-একটা কোর জায়গায় ঐক্য থাকা দরকার। আমরা রিসেন্টলি দেখছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় গণতন্ত্রের, সেটাতেই অনৈক্য আছে, সেটা হচ্ছে নির্বাচন। মানে জামায়াতে ইসলামীকে আমরা দেখছি তারা জাতীয় নির্বাচনের খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছেন না। তারা গতকাল যে সমাবেশ করলেন, একদম বক্তব্য দিচ্ছেন যে 2026-এ কোনো নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই, আরো 5 বছর অপেক্ষা করতে হবে, যদি না এটা, মানে যদি না এটা হয়। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এই প্রশ্ন করি কাউকে, যদি আপনি অপশন দেন বাংলাদেশের সংস্কারের জন্য গণভোট হবে কিন্তু নির্বাচন আনসার্টেন হয়ে যাবে, আবার একটা সংস্কার হবে না কিন্তু নির্বাচনটা টাইমলি হবে, জাতীয় নির্বাচন, কোনটা নিতে হবে? আমার উত্তর হচ্ছে জাতীয় নির্বাচনটা নিতে হবে। গণতন্ত্রের বেসিক কথা এটা। কিন্তু এনারা এখন এমন আলাপ সামনে আনছে, এই অনৈক্য ভয়ঙ্কর। অন্য সব কিছুতে লোয়ার হাউস, আপার হাউস, PR হবে কি, ওটা হবে না, একই ব্যক্তি, এটা আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না, এগুলো নিয়ে তারা অনৈক্য থাকবে। এক একটা দল এক এক রকম স্বার্থ আছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যদি কাজ করতে হয়, একটা জায়গায় সবার ঐক্যমত্য থাকতে হবে। শেখ হাসিনা ওটা ভেঙেছিলেন। সেটা কি? সেটা হচ্ছে 5 বছর পর পর একটা নির্বাচন হবে, যেটা ফেয়ার হবে, আমি তোমাকে ক্ষমতা থেকে সরাতে পারবো। আমি ভারতের কথা কেন বললাম? যাবতীয় অত্যন্ত, বিজেপি একটা ফ্যাসিস্ট দল, ও ভারতে ফ্যাসিবাদ কায়েম করেছে, ওটা চরম স্বৈরাচারী আচরণ করছে। মিডিয়ার উপরে নানা রকম সময় থাকলে দেখানো যায় যে কিভাবে তারা মিডিয়াকে ধ্বংস করছে, সব করছে। কিন্তু ভারতে এখনও ওই ঐক্যমত্যটা এখনও বলবৎ আছে। একটা নির্বাচন হবে এবং এটা ফল আমি মেনে নেব। সো আমাদের দলগুলোর অনৈক্য যখন এই পয়েন্টে আসছে, এটা ঝুঁকিপূর্ণ। যে একটা দল মনে করছে আমি আরেক দল যদি যেহেতু ক্ষমতায় চলে যাবে নিশ্চিতভাবে, আমি সেটা ঠেকানোর জন্য মূল নির্বাচন, সংসদ নির্বাচন, ওটাকেই আমি হতে দেব না, আমি আর এর আগে অনেকগুলো বাহানা তৈরি করছি, এটা রিস্কি। আর ওই যে বলছেন, এই যে আওয়ামী লীগের রায়কে সামনে রেখে, রায় তো না, রায়ের তারিখ ঘোষণা হবে, যা যা হচ্ছে, এটা আমাদের এই অনৈক্যের ফসল। যখন আমাদের মধ্যে এই মানে বিভেদ তৈরি হবে এবং সেটা শত্রুতার পর্যায়ে চলে যাবে,
তখন তাদের সাহস বাড়বে। আর আমি এটাও একটু যোগ করতে চাই, এই যে আমরা দেখছি আওয়ামী লীগ এগুলো করছে বা বলা হচ্ছে সব আওয়ামী লীগ করছে, শুধু আওয়ামী লীগই কেউ করছে? বাংলাদেশের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের থাকা মানুষদের কেউ কেউ নির্বাচন পিছিয়ে টিছিয়ে দিতে চায়, তারা কেউ কেউ মনে করে নির্বাচন টাইমলি হওয়া উচিত না। সো এখন আওয়ামী লীগের ডিসগাইজে এই কাজগুলো হচ্ছে কিনা সেটাও একটু খুঁজে দেখা দরকার আছে। এবং আবারও এবং সবগুলো আসলে ঘটছে কেন? কারণ এই একটা পয়েন্টে অনৈক্য। আমি আবারও বলছি, সংস্কারের প্রশ্ন ঐক্য হতে পারে না, হয় না। অনৈক্য আছে বলেই গণতন্ত্র কাজ করে। গণতন্ত্র মানেই কিন্তু অনৈক্য, বিভেদ, এটা ফ্যাক্ট। এবং গণতান্ত্রিক দলগুলো কি করে আসলে? এই অনৈক্যটাকে ক্যাপিটালাইজ করে, ও ইস্যু একটা নেয়, ও চায় ওই ইস্যুতে তার প্রয়োজনীয় সংখ্যক মানুষের সমর্থন আদায় করতে পারলে সে জিতে যায় নির্বাচনে। এভাবেই কাজ করে। ট্রাম্প করছে কি, একটা ক্লাস অফ পিপলকে সিলেক্ট করছে, করে সে তাকে করছে, তার কথা উদ্ভট সব কথাবার্তা বলে, অনেকে হাসাহাসি করে, কিন্তু তার যে গ্রুপটা আছে সে কিন্তু তাকে কানেক্ট করছে। তো গণতন্ত্রের বিভেদ থাকবেই, কিন্তু ওই যে বললাম একটা জায়গায় যে একটা নির্বাচন এবং এর মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। নিশ্চয়ই আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে সময়টা নষ্ট হয়ে যায়। আমি ছোট্ট প্রশ্ন করব একদমই, যে তাহলে তো সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ, কিন্তু সরকার কিন্তু এখন পর্যন্ত আগে বলেছিল যে উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এখন সরকার বলছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তবে পরিস্থিতিটা একটু ঘোলাটে, চাপ রয়েছে তাদের উপর, বক্তব্যেও এক ধরনের পরিবর্তন এসেছে। চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে? ওই যে জাহের যে গণতন্ত্র সম্পর্কে যেটা বললো, এটা আমি একটু ডেফিনিশন আকারে দিই, এটা দু এক জায়গায় বলছিও। সেটা হচ্ছে ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং টুগেদার উইথ অল ডাইভার্সিটিস। সব মত পার্থক্য সহ একত্রে বসবাস করার শিল্প, এটা হচ্ছে সে যেটা বললো, এইটাকে আমি একটু ডিফাইন করলাম। আর আমাদের এখানে হয়ে গেছে কি, ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং অ্যাপার্ট এবং অ্যান্টাগনিস্টিক্যালি অ্যাপার্ট থাকো, পৃথক পৃথক থাকো। এই মুশকিলটা হয়ে গেছে এইখানে। আচ্ছা, এই যে ইন্ডিয়ার কথা বলো না, আমি একটু বলি এটা, তারপরে আসতেছি। ইন্ডিয়াতে যে পিসফুল পাওয়ার ট্রান্সফার হয়, এইটা মানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার কারণে নয়, দেয়ার আর আদার ফ্যাক্টরস অলসো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর, আমি এইখানে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার ছিল পিটার ফাওলার, 1995 থেকে 94 থেকে 96 পর্যন্ত। তা আমি যখন 98-এ ইংল্যান্ডে গেলাম, তখন ঘটনাচক্রে পিটার ফাওলারের সাথে আমার দেখা হলো একটা রেস্টুরেন্টে। তো তাহলে আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ফাওলার, তুমি যে এতদিন বাংলাদেশে থাকলা, তোমার অবজারভেশন কি? তো বলো, দেখো আমি তো বাংলাদেশেও ছিলাম, ইন্ডিয়াতেও ছিলাম। পার্থক্যটা হলো, ইন্ডিয়াতে যত নিচে যাবে তত খারাপ, যত উপরে যাবে তত ভালো। আর বাংলাদেশে হচ্ছে যত নিচে যাবা তত ভালো, যত উপরে যাবা তত খারাপ। সে আমাকে এইভাবে বলছে। কিন্তু এই যে ইন্ডিয়াতে যত নিচে যাবে তত খারাপ, যত উপরে যাবে তত ভালো, এই ভালোটা কি? এই ভালোটা হচ্ছে ওদের ধরেন যে জুডিশিয়ারি, ঠিক আছে, ওদের যে নির্বাচন কমিশন, যেমন টিয়ন শাসন, এরকম লোক মানে 100 বছরেও জন্মাবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরেন ওদের যে আদার ইনস্টিটিউশনগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু অনেক পাওয়ারফুল, এবং সেগুলোর একটা ল্যাটারাল প্রেশার আছে পলিটিক্যাল পার্টিগুলোর উপরে। হ্যাঁ, শুধু যে পলিটিক্যাল পার্টিগুলোর সদিচ্ছা এটা কিন্তু না, এটা এন্টায়ার প্রসেসটাই এরকম যে তুমি মানে একদম হায়েস্ট লেভেলে গিয়ে তুমি কোনো অবিচার করতে পারবে না, নিচের লেভেলে করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের দেশে তো এরকম নাই, আমাদের তো কোনো ইনস্টিটিউশনই নাই। দেখেন, আমি হায়ার জুডিশিয়ারি নিয়ে কোনো কথা বলতে চাই না, একটা উদাহরণ শুধু আমি দেই। হায়ার জুডিশিয়ারি কথা বলতে পারে না, এটা কন্টেম্পট হয়ে যাবে। দেখেন, যখন ওয়ার ক্রিমিনালদের বিচার হচ্ছিল, মানে যুদ্ধাপরাধীদের, তখন সবাই বলাবলি করতেছিল যে এদের ফাঁসি হয়ে যাবে। আবার এখন দেখেন, যখন আওয়ামী লীগারদের বিচার হচ্ছে, সবাই বলা বলতে এদের ফাঁসি হয়ে যাবে। দেখেন ঘটনাটা কি, মানে পাবলিক বলে দিচ্ছে, রায় বলে দিচ্ছে। হ্যাঁ, মানে এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। আমি কিন্তু হ্যাঁ, ফলে আমাদের এখানে জুডিশিয়ারি নাই, আমাদের এখানে নির্বাচন কমিশন নাই, আমাদের এখানে অন্যান্য কি জানি আমার এখন মনে আসতেছে না, অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো ফাংশন করে খুব প্রপারলি। তো ফলে ওখানে হয়, আমাদের এখানে তো হবে না। দেখেন, আমি কোনো আশার আলো দেখি না কেন। এই যে আমি এটা আরেকটা টেলিভিশনে বলছিলাম, এটা রিপিট করতে হচ্ছে আর কি। যেমন ধরেন হলিস্টিক মেডিসিন, হ্যাঁ, হলিস্টিক মেডিসিনটা কি? সেটা হচ্ছে যে ওই রোগীর পুরো জিনিসটাকে করা হয়, নট অনলি লক্ষণ, সিমটমস, বাট অলসো ওই লোকটাকে স্টাডি করতে হয়, তার সব কিছু। তারপরে হলিস্টিক মানে সামগ্রিক চিকিৎসা যেটাকে বলে। আমাদের এখানে রাজনীতির হলিস্টিক
চিকিৎসা দরকার, মেডিসিন, এইসব দিয়ে বোঝা যাবে না হোল রাষ্ট্রটা কোন জায়গায় চলে গেছে, রাষ্ট্রের যে চরিত্র পাল্টে যাচ্ছে। হ্যাঁ, এইটা তো আমরা বুঝতেছি না। আমরা কতগুলো টিটবিটস নিয়ে কথা বলতেছি, কতগুলো নিয়ে কথা বলতেছি। আপনি খেয়াল করে দেখবেন যে মানে গত 16 বছরে শেখ হাসিনা আমাদের ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে, ঠিক আছে? এভরি ইনস্টিটিউশন হ্যাজ বিন ডিস্ট্রয়েড। কিন্তু রাষ্ট্রের চরিত্র কিন্তু পাল্টায় নাই। দ্যাট ইউ হ্যাভ টু অ্যাডমিট। হ্যাঁ, রাষ্ট্রের চরিত্র পাল্টায় নাই। কিন্তু এই 5ই আগস্টের পরে রাষ্ট্রের চরিত্র পাল্টাচ্ছে, টোটালি পাল্টায় না, এখনো পাল্টাচ্ছে। যেমন ধরেন যে সেদিনই আমি শুনলাম যে এক নেতা বলতেছে 54 বছরের পর কি বলে সুযোগ আসছে 71-এর প্রতিশোধ নেওয়ার, এটা নিতেই হবে। আমি নিজে শুনছি। তারপরে ধরেন যে গান বন্ধ, গানের শিক্ষক বন্ধ, বই মানে আপনার হয়ে যাচ্ছে, প্রগতিশীল বইগুলি ফের দরে বিক্রি হয়ে যাচ্ছে। তারপরে মানে নারীদের, এটা আপনি জানেন তো, মানে আপনি তো সবই জানেন, সব ফিচার কীভাবে জিনিসগুলি পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফলে এটা হলিস্টিক একটা মানে লাগবে, আপনার ট্রিটমেন্ট লাগবে। হ্যাঁ, এইটা ওই হঠাৎ বারে হঠাৎ কমে বেলাডোনা এইটা চলবে না। হ্যাঁ, ইট ইজ এন্টায়ার ডায়াগনোসিস। হ্যাঁ, এবং এটা আমি মনে করি যে এই কী সংস্কার, এগুলি কোনো সংস্কার? হ্যাঁ, আমি তো আশ্চর্য হয়ে যাই যে দেশে কোনো আইন মানা হয় না। কোনো আইন কি মানা হয় এই দেশে? ক্ষমতাসীনটা ইচ্ছা করলে কোনো আইন মানা যায়, তো সংস্কার কে মানবে এসব সংস্কার? কতগুলি বড় সংস্কার হয়তো মানতে, যে 5 বছর পর ইলেকশন দিতে হবে, এটা মানতে বাধ্য। কিংবা ধরেন যে প্রাইম মিনিস্টারের যদি ক্ষমতা কমায় দেওয়া হয় তাহলে সে এটা মানতে বাধ্য, 70 ক্লজ যদি এরকম মানতে বাধ্য হয়। এগুলি কিছু আছে। এই যে টিটবিটস যেগুলি আমরা করতেছি না, দেখেন ইন্টারেস্টিং জাহেদ, এই যে দেখো এই যে কী মানে বিষয়টা দেখো, মানে কোথায় চলে গেছে রাষ্ট্র। ওই দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে, দুর্নীতি দমন করে কিছু সংস্কার প্রস্তাব আছে না? হ্যাঁ, আমি সেদিন এডিটোরিয়াল লিখছি, দুদকের ব্যাপারে একটা অর্ডিন্যান্স খসড়া হয়েছে, এবং এই খসড়ায় যে সমস্ত সংস্কার প্রস্তাব এগুলি নাই, এগুলো বাইপাস করে একটা অর্ডিন্যান্স হচ্ছে, এবং দুদককে ওইভাবে মানে পুনর্গঠিত। তার মানেটা কি? এখনকার যে দুর্নীতিগুলি, এই দুর্নীতিগুলি যদি অ্যাড্রেস করা না হয়, সেই জন্য দুদককে ওই সংস্কার কিন্তু এই অর্ডিন্যান্সে নাই। এবং এটা আমি যখন লিখছি তখন খসড়া ছিল আর কি, এটা অনুমোদন হবে ইত্যাদি, 4-5 দিন আগে। তো দেখো তাহলে এই সংস্কার কি মানে? হ্যাঁ, কোনো মানে হয় এগুলির? হ্যাঁ, আমাদেরকে কতগুলি দেখেন, মানে আমাদের পাবলিক প্রেফার মানে রিয়েলিটি, প্রেফার কমফোর্টেবল ইলিউশন দ্যান রিয়েলিটি। হ্যাঁ, একটা ইলিউশন মরিচিকা, একটা কমফোর্টেবল, এটার মধ্যে মানে থাকতে ভালো লাগে, কিন্তু রিয়েলিটি কি এটা পাবলিক বুঝেও না। ফলে এই জায়গায় আমাদের সাইকি, আমাদের এন্টায়ার যে এই যে কমফোর্টেবল ইলিউশন, এটাই তো চলছে দেশে সব জায়গায়। আওয়ামী লীগের মধ্যেও তাই, কমফোর্টেবল ইলিউশন। হ্যাঁ, এদের মধ্যে মানে জামাত বলেন, বিএনপি বলেন, সব ইলিউশনের মধ্যে আছে, এবং তারা মনে করছে এটি দিস ইজ মানে রিয়েল পিকচার অফ দি সোসাইটি। অথবা এই জায়গাটা তো দেশ চলে গেছে। হ্যাঁ, এইটা থেকে তো আপনি এইভাবে টোটকা অ্যাডহক এগুলি চলবে না। আই ফাইন্ড নো সিলভার লাইন ইন দ্য ক্লাউডি স্কাই। হ্যাঁ, জাহিদ হইতে পারে, হ্যাঁ, সে ইয়াং যেহেতু, আমি যেহেতু আমার শরীরে যেহেতু পৃথিবীর আলো বাতাস বেশি লাগছে, সুতরাং আমার চিন্তাটা একটু ভিন্ন হবে। হ্যাঁ, ফলে সে অপটিমিস্টিক হোক, আই ডিক্লার মাইসেলফ অ্যাজ এ প্যাসিমিস্টিক। তাহলে তো এই সংকটময় পরিস্থিতি থেকে জাহেদ শেষের দিকেই আছি আমরা। আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যও ছিলেন। এই বড় নির্বাচন পরিচালনা করবার জন্য ইসির সামনে তো বড় বড় চ্যালেঞ্জ, এবং আমি দেখছি যে 28,000-এর বেশি সংখ্যক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ইসিই করেছে। 22টি বড় পদক্ষেপও নিয়েছে ইসি। তাহলে আসলে এই সংকট সমাধানে ইসি আসলে কি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে? আমরা ইসি বলছি, ইসি টেকনিক্যালি বা থিওরিটিক্যালি ইসি এটা, কিন্তু এটা আসলে ইসি না। আমাদের সংবিধানে ইসিকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। আর সংসদ নির্বাচন যে আইনের ভিত্তিতে হয়, আরপিও, সেটাও বেশ শক্ত, অনেক ক্ষমতা দিয়েছে। কিন্তু দিনের শেষে যে নির্বাচন সরকার প্রধান, এটার প্রমাণ হচ্ছে শেখ হাসিনার সময় শেখ হাসিনা কিন্তু বলতেন ইসি স্বাধীন করে দিয়েছি, আইন হয়েছে, ইসি তো সব করতে পারে না। এই জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের আলাপ এনেছি। চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি মনে করি আমাদের দলগুলোর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, এবারকার নির্বাচনে দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লাগবে। যদিও সরকার কোনোদিন দলের আন্ডারস্ট্যান্ডিং এর প্রতি মাথা ব্যথা করা উচিত না, কারণ সরকার আছে, ইসি আছে, তারা বেতনভুক্ত প্রজাতন্ত্রের কর্মচারী। আমি একদম সোজা বাংলায় বলে দিই,
তারা বেতনভুক্ত মানুষ, কমিশনে আছেন, ওনার প্রজাতন্ত্রের কর্মচারী না হলেও ওনার বেতনভুক্ত, ওনারা টাকা নিচ্ছেন এই কাজগুলো করার জন্য। আবার ইসিতেই প্রজাতন্ত্রের কর্মচারী আছে বেতনভুক্ত, সরকার পুরোটা বেতনভুক্ত সরকার। সুতরাং তাদের কাজ হলো কে কী করছে আমি দেখবো না, আমি স্টেপস নেব। কিন্তু আমরা একটা বিশেষ অবস্থায় আছি তো, শেখ হাসিনা যে পরিমাণ ধ্বংস করে গেছে এই দেশকে, এটা থেকে কাটিয়ে উঠতে আমি হতাশ না। কেন? কারণ যা যা ঘটছে আমি এগুলো এক্সপেক্ট করেছি, সেজন্য আমি হতাশ না। আপনি হতাশ হবেন কি হবেন না ডিপেন্ড করে আপনি কি এক্সপেক্ট করেছেন তার উপরে। 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকগুলো টিভি চ্যানেলে, টক শোতে, বাইরের বিভিন্ন প্রোগ্রামে আমার এই বক্তব্য আছে। আমি সবাইকে প্রত্যাশা কমিয়ে রাখার কথা বলছিলাম। আমরা কেন যেন অনেক প্রত্যাশা করছিলাম, যেহেতু অনেক মূল্য দিয়ে আমরা এই বিজয়টা পেয়েছি। সো আমি একেবারে হতাশ না এই কারণে, তার মানে এই না যে অনেক ভালো কিছু অপেক্ষা করছি, আমি তা মনে করছি না। কিন্তু আমি হতাশ না, কারণ এগুলো হয়। ওই যে বললাম আমি অন্য দেশগুলো দেখছি তাদের জার্নিটা কেমন ছিল। আমরা যদি এই মুহূর্তকে কম্পেয়ার করি ইজিপ্টের সাথে, তিউনিসিয়ার সাথে, বাকি 3টার সাথে করলামই না, ওরা তো সিভিল ওয়ার করেছে, দুটোর সাথেও যদি করি আমরা এখন পর্যন্ত বেটার অবস্থায় আছি। আমরা এনগেজিং আলোচনা করেছি, নির্বাচনী অনিশ্চয়তা আছে, নির্বাচনটা যদি হয়ে যায়, এই যে প্রতিষ্ঠানের কথা বলেন আমি একমত, এটা খুবই ভয়ঙ্কর কথা হলো, দুদকের সুপারিশ কেন আমলে নেবে না, আমি একমত। কিন্তু কি হয়, আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ছোট, আমরা বারবার বলছি একটা নির্বাচন বারবার ঠিকঠাক মতো হতে হবে, এটা ফ্যাক্ট। সামনে যারা ক্ষমতায় আসবে তারা যদি শেখ হাসিনা হইতে চায় যে আমি নির্বাচন ম্যানিপুলেট করব, সে শেখ হাসিনার পথে চলতে হবে, উপায় নেই। বাংলাদেশ আবার একটা এরকম স্বৈরাচারের অধীনে যাবে। কিন্তু সে যদি এটা ডিসাইড করে ঠিক আছে আমি যাই করি নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং আমি ফল মেনে নেব, তখন কি হয়, এই যে দুদক ঠিকমতো পুনর্গঠন করা হলো না, দুর্নীতি হলো, বিরোধী পক্ষ কিন্তু সরকারকে দায়ী করবে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, মাহবুব কামাল ভাইয়ের এই জিনিসটা উনি দেখছেন, কিন্তু উনি আসলে এটার সাথে বড় হননি। আমরা আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর সাথে গ্রো করেছি। সেটা হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, এটার মধ্যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন আছে, কিন্তু এটা পাওয়ারফুল হয়ে উঠছে। আপনি এখন চাইলেই যে কোনো রকমভাবে যা তা করে ফেলতে পারবেন না, সরকারের উপরে চাপ তৈরি হবে। সো দুর্নীতিও আমি মনে করি সে যদি আবার নির্বাচিত হতে চায় তার একটা লিমিট তাকে আনতে হবে, সেই লিমিটটা বা বার তাকে দিতে হবে, কারণ বিরোধী দল আপনার এগুলো ব্যবহার করবে। সেইভাবেই আস্তে আস্তে আমার এই জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকম, আমরা যদি 4টা নির্বাচন ঠিকমতো করতে পারি, আর কিছু লাগবে না, 4টা নির্বাচন ফেয়ার অ্যাকসেপ্টেবল হবে, সবাই পার্টিসিপেট করতে পারবে, 20 বছর পর আমরা একটা ডিফারেন্ট বাংলাদেশ দেখতে পারবো। এটা আমার তত্ত্ব না, এই তত্ত্বগুলো যারা দিয়েছেন ইনফ্যাক্ট খুবই বিখ্যাত দুজন মানুষ, ড্যারন এসেমাগলু এবং জেমস রবিনসন। ওনাদের একটা বিখ্যাত বই আছে ওয়াই নেশনস ফেইল, ওনারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন। একসময় এগুলোকে ইয়ে করা হলো, কিন্তু এটাকে এখন তত্ত্ব হিসাবে দেখা, তার প্রমাণ হলো গত বছর তারা অর্থনীতিতে নোবেল পেয়েছেন। না, কিন্তু একটু আগ্রহ ছিল মাহবুব ভাই, আসবো। আপনি বলছেন সব ধরনের অংশগ্রহণের নির্বাচন, প্রশ্ন করা অংশগ্রহণমূলক বলেছি, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চয়ই। আমি এখানে বলে রাখি, আওয়ামী লীগের বিচার চলছে। আপনি যদি বলেন যে আওয়ামী লীগের সমর্থন আছে বলে পার্টিসিপেট করতে দিতে হবে কিনা, সেটা জবাবও আমার কাছে আছে। আপনি আমি শুনেছি সে জবাব, সেটার অন্য। কিন্তু যদি বিচারে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ দায়ী না, বিচার চাইছি, কনভিক্টেড হয়নি, তাহলে আওয়ামী লীগ আসবে। এটা নিয়ে সমস্যা কিন্তু আমাদের তেতা বড়ির মতো এটা গিলতে হবে। গণতন্ত্র মানে কিন্তু সেটা যে আমার মতো হয় নাই, কিন্তু আমি যেহেতু কোর্টের সালিশ মেনেছি, আমি আওয়ামী লীগকে বিচারে নিয়ে যেতে চেয়েছি যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে সে জড়িত আছে, তাকে নিষিদ্ধ করো, আমি এটা চেয়েছি। কোর্ট যদি সবকিছু দেখে মনে করে সে সংগঠন হিসেবে জড়িত ছিল না, তাই সংগঠন নিষিদ্ধ হবে না, আমরা এটা অ্যাকসেপ্ট করবো, এবং তখন আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দিতে হবে, তাকে নির্বাচন করতে দিতে হবে। এই নির্বাচন বা তার হচ্ছে না, তার পরের নির্বাচনে সেটা হচ্ছে। জামাত কিংবা বিএনপির মতো বড় দলগুলো তো এই যেই ভাবধারার রাজনীতি আওয়ামী লীগ করেছে, বা তাদের যে সমর্থক রয়েছে বা ভোটার রয়েছে, তাদের ভোটের জন্যও তো এখন দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। হ্যাঁ, সেটা তো যাবেই, সেটা যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু ওই যে বলছি, সব দল বলতে আমি বোঝাচ্ছি যদি সে বিচারে প্রমাণিত হয় যে সে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হিসাবে করে নাই, ব্যক্তিরা করেছে, ব্যক্তির বিচার হোক, এটার হবে না। সো আমরা এটা অ্যাকসেপ্ট করবো। আওয়ামী লীগকে পরের নির্বাচনে কারো ভালো না লাগলেও আমাদেরকে অ্যাগ্রি করতে হবে। নিশ্চয়ই। ডাক্তার জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। একই সঙ্গে একদমই শেষ প্রান্তে রয়েছি, কারণ আপনি যদি কোনো কিছু যোগ করতে চান, এবং বাংলাদেশের সামনের কি অপেক্ষা করছে না, জাহেদের যে 4টা-5টা ইলেকশন হলে ভালো হয়ে যাবে, থিওরিটিক্যালি সাউন্ডস ভেরি সুইট, বাট প্র্যাকটিক্যালি যারা এই থিওরি দিছে তারা আমাদের অ্যানথ্রোপোলজিকে অ্যাকাউন্টে নেয় নাই। এটা একটা সমস্যা। মানে অ্যানথ্রোপোলজি ডিটারমিনস মেনি বিহেভিয়ার্স, হ্যাঁ, অনেক ব্যবহারকে, আচরণবিধিকে নিয়ন্ত্রণ করে। যাই হোক, এখন 4টা-5টা নির্বাচন যে হয়, মানে কিছুই করতে পারবে না আমাদের দেশে। আমি কি হবে আমি প্রেডিকশন দিব একটু পরে। এটা যে প্রমাণ, এটা হয় না, এটার প্রমাণ আমরা পাইছি। যেমন ধরেন 91-এর নির্বাচন এত ফেয়ার হলো না, 93-তে না 4-এ, যে 3-তে বোধ হয়
মাগুরার 2 নির্বাচন, হ্যাঁ, যেখানে একটা সিট হারলে তার ক্ষমতার কোনো সমস্যা হবে না, হ্যাঁ, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সিট আছে, একটা সিট হেরে গেলে কোনো ব্যাপার না, সেইটা জেতার জন্য চিফ ইলেকশন কমিশনারকে মাগুরা ছেড়ে পালায় আসতে হয়েছে। হ্যাঁ, এবং তখন আমি চিফ ইলেকশন কমিশনের সাথে টেলিফোনে কথা বলছিলাম, আমি তখন জায়গা দিনে কি ভাই আপনি পালায় আসলেন কেন? যাই হোক, তারপরে 3টা নির্বাচন তো হয়েছে অ্যাটলিস্ট, তাই না? 91, 96, 2001 না 2009টা ধরলাম, যেটা মানে ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং করছে ধরে নিলাম, এই 3টা তো হয়েছে না? কি হয়েছে? হোয়াট ইজ দ্য রেজাল্ট? না 2001 এর ইলেকশনকে আমি ওটার মধ্যে ধরি না, আমার একটা ব্যাখ্যা আছে, এটা একটু বলে দিই। যোগ করবেন, রেডি। 2001 এর ইলেকশনটাকে আমরা অন্যভাবে দেখি। একটা ইলেকশন আসলে কিভাবে কাজ করে ডেটারেন্ট হিসাবে, যে আপনার সামনে একটা ইলেকশন আছে। বিএনপি 2001 এর সরকারটা ভালো নির্বাচনে নির্বাচিত হয়েছে, ফ্যাক্ট, কিন্তু সে না সামনে একটা নির্বাচন দেখছিল না। আমাদের নিশ্চয়ই এখন মনে পড়ে, আমরা এই আলাপগুলো এখন কম করি, তত্ত্বাবধায়ক সরকারকে এক ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা ছিল। আচ্ছা, তাতে কি হয়েছে? ওই সরকারটা মনে করেছে আমি পরের বার থেকে যাব। আপনি কাঁপবেন কখন জানেন? যখন আপনি আনস্টেবল হবেন, যে পরের নির্বাচনে আমি হেরে যেতে পারি, এই ভয়টা থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন যাই হোক, এখন আমি প্রেডিকশন দেই, যেটা হচ্ছে ইউ ক্যান রাইট ইট ডাউন, হ্যাঁ, জট ডাউন করতে পারেন আপনি। সেটা হচ্ছে নির্বাচন যদি হয়, ইট উইল বি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি এভার। হ্যাঁ, আচ্ছা, যদি ওই অ্যারেঞ্জমেন্টের ইলেকশন না হয়, মানে পৃথক পৃথক যেটা হয় যদি হয়। আর নির্বাচনে যে ক্ষমতায় আসবে, ম্যাক্সিমাম 1 বছর সে থাকতে পারবে। আপনি জট ডাউন করে রাখেন, আমি যদি মরে যাই তখন এইটা আমার আত্মীয় স্বজনকে দেখায়েন, যে দেখেন আপনার ভাই বা আপনার ছেলে এই বলছিল। 1 বছরের বেশি টিকতে পারবে না। সোসাইটি কোন জায়গায় চলে গেছে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন না, হ্যাঁ, কোন জায়গায় চলে গেছে। এমন নির্বাচনের প্রত্যাশা কি বাংলাদেশের মানুষ করে? কমফোর্টেবল ইলিউশন। আমি দেখতেছেন না কি অবস্থা সোসাইটি, এবং দেখবেন, আরো দেখবেন, আরো ওই তো আমাদের সোশ্যাল ডিনামিক্সটা হয় কি, মানে ভালোর দিকে যায় না, খারাপের দিকে আরো খারাপ হইতে থাকে। দেখেন আমরা মানে যদি এরকম হইতো যে না এটার গ্রাফটা ভালোর দিকে যাবে না, এটা যাবে না, মানে কতগুলি এমন ফ্যাক্টর যুক্ত, এগুলি আপনার এই একটা বড় ধরনের একাডেমিক আলোচনা দরকার, বুঝছেন? এটা সামান্যতে হবে না। সোসাইটি এমন জায়গায় চলে গেছে, আমি বললাম যদি পৃথক ইলেকশন হয়, অ্যারেঞ্জমেন্ট ইলেকশন যদি না হয়, যে জামাত এতটা, এনসিপি এতটা, তাইলে একটা মোটামুটি পিসফুল ইলেকশন হবে। যদি পৃথক হয়, ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। আমরা তো আমরা দিনের ভোট রাতে দেখছি, তাই না? বুথ ক্যাপচারিং দেখিনি কিন্তু, হ্যাঁ, বলে দিলাম। এখন এবং তারপরে যে ক্ষমতাটা নিবে, এটা 6 মাস 1 বছর, হ্যাঁ, এইটা মানে একটা স্টেবল গভর্নমেন্ট এই দেশে আগামী 25 বছরে আপনি আশা করেন না। হ্যাঁ, না, এটা তো অনেক উদ্বেগজনক জাহিদুর রহমান। তাহলে এতদিন ধরে এই 14 মাসের আলাপ আলোচনা, রাজনৈতিক মতৈক্য, অনৈক্য সমাধানের জন্য ভাইয়া যেটা বলছেন, এই ধরনের বাস্তবতা হয় নাই যে তা না, আমি সেটা বলি। সেটা হচ্ছে মিশরে এটা হয়েছে। সব কিছুর পর একটা নির্বাচন হলো, ওখানে মুসলিম ব্রাদারহুডের মুরসি নেতৃত্বে ভালো নির্বাচনই হয়েছে, জিতেছে, কিন্তু শেষ পর্যন্ত ওখানে মিলিটারি ইন্টারভেনশন হলো এবং শেষ পর্যন্ত সিসি এখনও ক্ষমতায় রয়ে গেছে। মানে এই ধরনের একটা মডেল উনি আশঙ্কা করছেন। আমার কাছে মনে হয় না হলো ওই যে বললাম যে বাংলাদেশে এই ধরনের একটা মানে মিশরের আপরাইজিংয়ের সাথে আমাদের বেসিক পার্থক্য আছে। বাংলাদেশের মানুষ যেভাবে এবং বছরের পর বছর, আমাদের কিন্তু খালি জুলাই অগাস্টে যে হয়েছে তা না, বাংলাদেশে খুবই সংগঠিত একটা রাজনৈতিক দল আছে এবং যে পরিমাণ ফাইট করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, বাংলাদেশে একটা মিলিটারি ইন্টারভেনশন বা অন্য কোনো ফর্মের একটা গভর্নমেন্ট খুব লম্বা সময় থাকবে আমার মনে হয় না। তবে একটা জায়গায় আমি কিন্তু মিলিটারি ইন্টারভেনশন বলি না, সেটা বলি এনি ফর্ম, হ্যাঁ, এনি ফর্ম। কিন্তু আমি আবার একটা কথা বলি, এটা একটা জায়গায় আমি একমত, এটা আমরা নাম ধরেই বলি, ধরে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি নির্বাচন হলে, এটা কিন্তু ফ্যাক্ট। আপনি যদি মোটা দাগে মানুষকে সুশাসন দিতে না পারেন, আপনি ক্ষমতায় থাকবেন না। আচ্ছা, নিজে নেপালের সরকারটা তো বৈধ সরকার ছিল, শেষ পর্যন্ত কিন্তু ফেলে দিয়েছে। ইন্দোনেশিয়াতে পড়ে করে পড়ে নাই, ওইটাও বৈধ সরকার। শ্রীলঙ্কায় রাজাপাকসে বৈধ সরকার ছিল, কিন্তু ক্ষমতায় রাখে নাই। এই জেনজি যারা শেখ হাসিনার এই মারাত্মক অপারেশন বুলেটের বিরুদ্ধে দাঁড়িয়েছে,
যদি মোটা দাগে সুশাসন এবং কর্মসংস্থান ঠিক করতে না পারেন, অর্থনীতি ঠিক করতে না পারেন, মানুষ ফেলে দেবে আপনাকে। এটা এবং এটা পারবে না। এটা আমি, আর আপনি শেখ হাসিনার মতো গুলি করেই টেকা যায় নাই, আর আপনি ওর মতো গুলি আর করতে আচ্ছা, পারবেন? আমি একটা জিনিস বলি, এই যে অর্থনীতির যে অবস্থাটা, হ্যাঁ, এই যে ইনভেস্টমেন্ট নাই, ইলেকশন হলে এগুলো কলকাতা, খুব দ্রুত বেড়ে যায়, ঠিক হয়ে যাবে আমার মনে হয় না। নিশ্চিত। আমার মনে হয় না যে বিএনপি মানে কি হায়ারার্কির বা হাইকমান্ডের ওই ধরনের ক্যাপাসিটি অথবা স্যাগাসিটি আছে যে এই জটিল পরিস্থিতিকে হ্যান্ডেল করে দেশটাকে আগায় যায়। আই ডোন্ট থিঙ্ক দে আর কেপেবল এনাফ। আই ডোন্ট থিঙ্ক। ঠিক আছে, আমার মনে হয় এটা এখন সময় যাবে। এটা নিশ্চয়ই সময় বলে দেবে। মাহবুব কামাল, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে। দেশ ভাবনায় আজ আলোচনা থেকে অনেকটাই উদ্বেগ আসছিল আমার কাছে মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশ বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। আমি প্রত্যাশা করছি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আনন্দঘন পরিবেশে ভোট দিবে এবং গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ আবারও জেগে উঠবে। এই প্রত্যাশা নিয়ে আজকের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ শেষ করছি। শুভরাত্রি।